ভর দুপুর বেলায় বুদ্ধি দাদু বাড়ির দক্ষিণ কোণের ঘরের সামনের উঠোনের চৌকিতে বসেছিল হুঁকো টানার জন্য। ওকে হ্যাঁ হত ছাড়া আমার যে হুকোতে এখনো নেই সেটাকে তার ঠাওয়ার হয় নাই নাকি? নিপেন হুঁকো নিয়ে চলে গেল হুঁকো সাজানোর জন্য। হুঁকোতে আগুন সাজিয়ে ফিরে এলো নিপেন। হুঁকোটা হাতে নিয়ে বুদ্ধি দাদু হুঁকোতে টান দিতে লাগলো। বুদ্ধি, আরে ও বুদ্ধি। কে কে ডাকছে আমাকে? শুনতে হত সারা, কালকে যদি পিন্ডি না পাই তোর 14 গোষ্ঠীর পিন্ডি আমি চটকিয়ে দেব। দুপুরের ঘটনাটির জন্য বুদ্ধি দাদু খুব চিন্তায় পড়ে গেল। ঘরে বসে খাটের উপর হতভম্ব হয়ে বসেছিল। নিজের চোখের ভুল নাকি সত্যি সত্যি তার মৃত বাবা ভূত হয়ে তাকে দেখা দিয়েছিল, এটাই সে মিলাতে পারছিল না। কিছুক্ষণ পর নিপিনের প্রবেশ। দাদুকে হম্বিতম্বি হয়ে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করল, ইয়ে দাদা বাবু, কিছু হয়েছে নাকি? তা আপনার কি শরীরটা খারাপ নাকি? বুদ্ধি দাদু কিছু না বলে ফ্যাল ফ্যাল করে নিপেনের দিকে চেয়ে রইল। নিপেন বুদ্ধি দাদুর এভাবে চেয়ে থাকতে দেখে খুব অবাকই হল। যে মানুষটি সারাদিন খুব হাঁকডাক করে সে কিনা আজ নিশ্চুপ হয়ে বসে আছে, শিশুর মতো ফেল ফেলিয়ে তাকিয়ে আছে তার দিকে। ইয়ে বাবু, আপনার কি কিছু হয়েছে নাকি? এভাবে তাকিয়ে আছেন কেন? বুদ্ধি দাদু একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, নিপেন, তোর মরা বাবা কি ভূত হয়ে তোর কাছে কোনোদিন এসেছিল নাকি রে? দাদুর কথা শুনে নিপেন একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, না তো দাদা বাবু, এমন তো কখনো হয়নি। তবে শুনেছি মৃত মানুষরা নাকি মাঝে মাঝে ভূত হয়ে তাদের পরিবারের কাউকে কাউকে দেখা দিয়েছে। কিন্তু বাবু, হঠাৎ এই কথা বলছেন যে? নিপেনের কথার উত্তর না দিয়ে আবার সে ফেল ফেলিয়ে তাকিয়ে রইল। বুদ্ধি দাদু ভাবল যে নিপেনকে এই কথা বললে কি সে ভয় পাবে, নাকি তার কথা শুনে হাসি তামাশা করবে। তবে যাই হোক, কথাটা তো তাকে বলতেই হবে, না হলে যদি পরে কোনো অনর্থ হয়ে যায়। আজ দুপুরে আমার মৃত বাবার আত্মা ভূত হয়ে আমার কাছে এসেছিল। ওরে বাবারে, ভূত হয়ে আপনার বাবা এই বাড়িতে? মানে ভূতুরে কাণ্ড? রে, আমি যখন হুঁকো টানছিলাম তখন এসেছিল। আমার সামনে একটি কালো চাদর মুড়ি দিয়ে এসেছিল। তারপর কি ঘটলো দাদু? আমাকে বলল তার পিন্ডি দিতে, না হলে নাকি আমাদের সবার পিন্ডি চটকিয়ে দেবে। রাম রাম রাম, আমি শুনিয়েছি এমনটা নাকি হয়। যেসব আত্মারা মুক্তি না পাই তারা নাকি পিন্ডি না দেখি মুক্ত হয় না। যে পর্যন্ত পিন্ডি দেওয়া না হয় তারা নাকি কাউকে শান্তিতে থাকতে দেয় না। এখন কি করি বলতো? মহা বিপদে পড়ে গেলাম তোরে। শুধু কি বিপদ,
একে বলে ঘোর বিপদ। দুজনে খানিকটা একটু অন্যমনস্ক হয়ে গেল। কিছু একটা উপায় হয়তো খুঁজে বের করার চেষ্টা করছে তারা। উপায় একটা পেয়েছি দাদা বাবু। আমার মনে হয় আপনি যদি ষষ্ঠী তলার ওই জটা তান্ত্রিকের কাছে যান, তাহলে হয়তো একটা উপায় বের হয়ে আসবে। ওই জটার কথা বলছিস, ও আবার তান্ত্রিক হলো কবে রে? এই তো সেদিন তাকে আমি দেখলাম রাস্তায় নেশা খেয়ে পড়ে গেছে। এসব তান্ত্রিকেরা মনে হয় একটু একটু এগুলো সেবন করেই, তবে ভূতের উপদ্রব থেকে নাকি মুক্ত করতে সে খুব ওস্তাদ। তাই নাকি? তুই যখন বলেছিস তবে চল দেখি কি বলে। ওরা রওনা দিল ষষ্ঠীতলার সেই জটা তান্ত্রিকের কাছে। ষষ্ঠীতলায় একটা বড় বট গাছের নিচে তন্ত্র সাধনা করে সেই জটা তান্ত্রিক। বুদ্ধিদাদু হাত বাড়িয়ে কিছু বলতে যাবে, অমনি জটা তাকে থামিয়ে বলল, তুই থাম, তোকে কিছু বলতে হবে না। তোর বাবার আত্মা এখনো মুক্তি পায়নি, খুব ছটফট করছে, তাকে মুক্তি দেওয়া তোর কর্তব্য। এই বলে সামনে থাকা একটা ঘটি নিয়ে কি যেন মন্ত্র পাঠ করতে লাগলো। চামুন্ডাই ঘেটু ডঙ্কাড়ো ডিঙ্গি ডং ডং পটাশ। চামুন্ডাই ঘেটু ডঙ্কাড়ো ডিঙ্গি ডং ডং পটাশ। এই নে মন্ত্রপুত জল। এই জল নিয়ে এখান থেকে 700 হাত দূরে একটি কানা পুকুর আছে, সেখানে গিয়ে এই ঘটি সহ জল ওই কানা পুকুরে দিয়ে আয়, তবেই তোর বাবার আত্মা মুক্তি পাবে। তবে খুব সাবধান, এক ফোঁটা জলও যেন এই ঘটি থেকে না পড়ে। প্রায় গুনে গুনে 700 হাত পার করে ওরা এলো কানা পুকুরে। নামের সাথে যেন পুকুরের হুবহুবি। পুকুরের জঞ্জাল আর পরগাছায় ভরে যেন পুকুরটি সত্যি সত্যি কানা হয়ে গেছে। দাদা বাবু, আর দেরি করবেন না, তাড়াতাড়ি এই ঘটিটা ওই কানা পুকুরে ফেলে দিন। যা পরিবেশ, বেশিক্ষণ থাকলে হয়তো বিপদ হতে পারে। নিপেনের কথা মতো বুদ্ধিদাদু ঘটিটি পুকুরে ঢেল দিল। একটা ছোট্ট আলোক রশ্মি ধীরে ধীরে যেন অনেক বড় হয়ে গেল। তার ভেতর থেকে বুদ্ধিদাদুর বাবাকে একটা কালো চাদর মুড়ি দিয়ে দেখা যাচ্ছে। সে বুদ্ধিদাদুর দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছিল। বুদ্ধিদাদুও হাত নেড়ে তার বাবাকে বিদায় জানালো। মুহূর্তে সে আলোক রশ্মি বুদ্ধিদাদুর বাবাকে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে